প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আবারও আপনাদের সামনেই উপস্থাপিত হলাম নতুন একটি ভিডিও তৈরি করে আপনাদের জন্য সেবার উদ্দেশ্যে। যে বিষয়টি আমরা আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে ক্রাইসিস ম্যানেজমেন্ট এবং ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। এই দুইয়ের মধ্যে পার্থক্য, এর সাথে সাথে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট আমরা অনেকটা কী প্রক্রিয়ায় করা যেতে পারে বা হয়ে থাকে। বিশেষ করে আমরা আলোচনা করব অগ্নি নিরাপত্তা জড়িত যে ব্যবস্থাপনাগুলো করতে হয়, যে কাজগুলো করতে হয়। এর সাথে সাথে আমরা আলোচনা করব অগ্নি নিরাপত্তার জন্য, অগ্নি নির্বাপনের জন্য কিছু যে যন্ত্রাদি এবং এর সাথে সাথে অগ্নি নির্বাপক দল সম্পর্কে। দর্শকবৃন্দ, আপনারা যেমনটি জানেন, আমি সরফরাজ আপনাদের জন্য এই স্মার্ট কনসোর্টিয়ামের কর্ণধার হিসেবে বিভিন্ন জ্ঞান লব্ধ করা যায় এবং ভিডিও ক্লিপ উপস্থাপনের মাধ্যমে আপনাদের সেবায় নিয়োজিত রয়েছি দীর্ঘ প্রায় 1 বছর ধরে। প্রিয় দর্শকবৃন্দ, আজকে যেমনটি বললাম যে বিষয়টি আমরা আলোচনা করতে যাচ্ছি ক্রাইসিস ম্যানেজমেন্ট। আসুন তাহলে জানি ক্রাইসিস ম্যানেজমেন্ট বলতে কী বোঝাচ্ছে। দর্শকবৃন্দ, ক্রাইসিস ম্যানেজমেন্ট বলতে নর্মালি আমরা যে বিষয়গুলোকে বুঝি যে সেটি হচ্ছে কারখানাগুলোতে অথবা প্রতিষ্ঠানে অথবা অন্য কোনো জায়গায় বিভিন্ন আনরেস্ট, আন্দোলন বা দাবি দাবার প্রেক্ষিতে স্বাভাবিক যে কর্ম পরিবেশ বা স্বাভাবিক যে প্রক্রিয়া, স্বাভাবিক যে চলন, সেই চলনটি থাকে না, সেই চলনটি নষ্ট হয় এবং মানুষ বা আমরা কর্মজীবী বা আমরা কর্মী, তারা স্বাভাবিক কর্মকাণ্ড করতে সক্ষম হই না। সেই অবস্থাকেই আমরা সাধারণত ক্রাইসিস অবস্থা বলা হচ্ছে, বা সেই অবস্থার সৃষ্টিতে কিভাবে ম্যানেজ করব এই সংক্রান্ত বিস্তারিত অন্য একটি ভিডিও ক্লিপে আমরা আপনাদের জন্য তৈরি করে উপস্থাপন করব। আসুন আজকে বিশেষ করে জানি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট বলতে কী বোঝাচ্ছি বা ইমার্জেন্সি বলতে কী বোঝাচ্ছে। কর্ম পরিবেশে বা অন্য কোথাও বা সমাজে বা একটি আবাসিক স্থলে বা একটি প্রতিষ্ঠানে ইমার্জেন্সি হতে পারে কয়েক কারণে, যেমন হতে পারে আপনার আর্থকোয়েক বা ভূমিকম্প, হতে পারে অগ্নি দুর্ঘটনা। বিশেষ করে এই অগ্নি দুর্ঘটনায় আমরা প্রায় দেখি অগ্নি দুর্ঘটনার আতঙ্ক দেখা যেতে পারে, সেখানে ফায়ার অ্যালার্ম বেজে উঠতে পারে। এর সাথে সাথে সেই অবস্থাগুলোকে কিভাবে আমরা ম্যানেজ করব সে বিষয়গুলো নিয়ে আমরা একটু আসুন জানি। আজকের এই ভিডিও ক্লিপটি আমরা উপস্থাপনা করছি লেবার ল 2006 ক্লজ 62 এর আলোকে, আইনের আলোকে কী বলা হয়েছে ইমার্জেন্সি ম্যানেজমেন্টের ক্ষেত্রে, বিশেষ করে ফায়ার সেফটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা কী কাজ একটি প্রতিষ্ঠানে সম্পাদন করতে হবে। বলা হচ্ছে প্রত্যেকটি প্রতিষ্ঠানে যে অগ্নি নিরাপত্তার জন্য একটি বিকল্প সিঁড়ি প্রত্যেকটি তলাকে সংযুক্ত করে এমন অবস্থায় একটি সিঁড়ি থাকতে হবে। কোনো প্রকারের লকিং ডিভাইস বহির্গমনের দরজার সাথে থাকতে পারবে না, অর্থাৎ তালাবদ্ধ করে রাখবেন, বাহির থেকে এমন অবস্থা রাখা যাবে না। বলা হচ্ছে এভরি ডোর অন দ্য ওয়ে অফ এক্সিট হ্যাজ টু বি অ্যাটাচড উইথ পুশ বার সিস্টেম, অর্থাৎ যে সকল দরজাগুলো বাহিরের দিকে চলে যাবে সেটি পুশ বার, অর্থাৎ ধাক্কা দিলে যারা বাহিরের দিকে খুলে যায় এমন অবস্থায় আপনাকে দরজাগুলো তৈরি করতে হবে এবং চলাচলের পথ রাখতে হবে যেখান থেকে মানুষ বহির্গমনের দিকে বেরিয়ে যেতে পারে। প্রত্যেক প্রতিষ্ঠানে 6 মাস অন্তর একটি ফায়ার ড্রিল, অর্থাৎ অগ্নি নির্বাপক মহড়া সংগঠিত করতে হবে বা করতে হবে প্রশিক্ষণের জন্য, যাতে করে ওই বিল্ডিং বা ওই কারখানায় বা ওই প্রতিষ্ঠানে যে সকল ব্যক্তি কাজ করেন তারা জানবেন যে ফায়ার অ্যালার্ম বেজে উঠলে কোন প্রক্রিয়ায় বেরিয়ে যেতে হয় নিরাপদ স্থানে। দর্শকবৃন্দ, এই সকল বিষয়গুলো যদি আমরা আলোচনা করলাম, এগুলো অবশ্যই আইনে বলে দেওয়া আছে। বাংলাদেশ শ্রম আইনে ধারা 62 যেমনটি বললাম সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে। আসুন আমরা এবার একটু জানি ফায়ার এক্সটিংগুইশার, অর্থাৎ অগ্নি যে নির্বাপনের জন্য যে যন্ত্রগুলো রয়েছে সেই যন্ত্র এবং এর সাথে সাথে কিছু ইকুইপমেন্ট স্পেসিফিক্যালি থাকে। এর সাথে সাথে কয়েকটি বিষয় আমরা এখানে অবতারণা করব। প্রথমে রয়েছে ফায়ার লাইসেন্স, এর সাথে সাথে আলোচনা করব বিএনবিসি। এই বিএনবিসি সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ অন্য প্লেলিস্টে দেওয়া আছে, আমরা আশা করি সেখানে গেলে পরে বিস্তারিত আরও জানতে পারবেন। ফায়ার লাইসেন্স সম্বন্ধে বলি। ফায়ার লাইসেন্স বলা হচ্ছে অগ্নি নির্বাপনের জন্য একটি আলাদা আইন রয়েছে, ফায়ার প্রিভেনশন অ্যাক্ট 2003। এই
আইন অনুযায়ী কি করতে হবে এবং ফায়ার লাইসেন্সে উল্লেখ করা, এর সাথে সাথে বিএনবিসিতে যেভাবে কোন অকুপেন্সির জন্য, অর্থাৎ কোন ধরনের বিল্ডিং বা ফ্লোর বা কাজের স্থানের জন্য কেমনভাবে ফায়ার এক্সটিংগুইশার বা ইকুইপমেন্টগুলো থাকতে হবে তা স্পেসিফিক্যালি বলে দেওয়া আছে। সেজন্য ফায়ার লাইসেন্সে একটি কথাই উল্লেখ করেন প্রতিষ্ঠানে, যে প্রতিষ্ঠান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্তৃক এই ফায়ার লাইসেন্স প্রদান করা হয়ে থাকে, তারা উল্লেখ করে দেন যে 2003 সালে যে ফায়ার প্রিভেনশন অ্যাক্ট রয়েছে সেই মোতাবেক এবং বিএনবিসির আলোকে আপনাকে আপনার প্রতিষ্ঠানে বা বিল্ডিংয়ে ফায়ার এক্সটিংগুইশার রাখতে হবে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা একটু আলোচনা করি এবার এবং আপনাদেরকে চিত্রায়িত করে এই ভিডিও চলাকালীন দেখানো হবে যে ফায়ার এক্সটিংগুইশার বলতে কী বোঝায়, ফায়ার এক্সটিংগুইশার কী কী ধরনের হতে পারে এবং ফায়ার এক্সটিংগুইশার ব্যবহারের যে সকল প্রণালী রয়েছে সেটি আমরা দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের কাজে আসবে। আসুন আমরা একটু জানি এবার যে ফায়ার এক্সটিংগুইশার কত ধরনের হতে পারে। নর্মালি 4 ধরনের, এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ডিসিপি, ড্রাই কেমিক্যাল পাউডার, CO2, কার্বন ডাইঅক্সাইড, ফোম টাইপ, অর্থাৎ তেলের আগুন যদি লেগে যায়, কোনো তেলের আগুন এর ক্ষেত্রে কি করতে হবে আপনাকে ফোম টাইপ ফায়ার এক্সটিংগুইশার, এছাড়া সর্বদাই ওয়াটার টাইপ ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করা যাবে। ডিসিপি প্রত্যেকটি দ্রব্যের আগুনের ক্ষেত্রে ব্যবহার করা যায়, শুধুমাত্র মনে রাখবেন ইলেকট্রিক্যাল আগুনের জন্য আপনি ডিসিপি ব্যবহার করবেন না। ইলেকট্রিক্যাল বা যদি বৈদ্যুতিক কারণে যদি কোনো আগুন সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে আগুন নির্বাপনের জন্য আপনাকে CO2 ব্যবহার করতে হবে। কিভাবে যেটি বলছিলাম, কিভাবে এই এক্সটিংগুইশারটি ব্যবহার করা হবে আপনারা দেখতে পাচ্ছেন এই চিত্রে এবং চিত্রায়িত করা দেখানো হচ্ছে। আশা করি আপনারা এই প্রক্রিয়ায় যদি কোনো একটি এক্সটিংগুইশার ব্যবহার করেন তাহলে নিরাপদেই আগুন নিভিয়ে ফেলতে পারবেন। একজন দক্ষ না হলেও আপনি এই ভিডিও ক্লিপ দেখার মাধ্যমে আশা করি আপনি প্রশিক্ষিত হয়ে যাবেন কিভাবে একটি এক্সটিংগুইশার ব্যবহার করতে হয়। সহকর্মীবৃন্দ, মনে রাখবেন একটি কথা, যে আপনি যেখানেই থাকুন না কেন, যে বিল্ডিংয়েই থাকুন না কেন, যদি ফায়ার অ্যালার্ম বেজে ওঠে অথবা অগ্নি দুর্ঘটনার কারণে যদি কোনো আতঙ্কিত কেউ হয়ে যায়, কখনোই লিফট ব্যবহার করবেন না। আপনি কখনোই লিফট ব্যবহার করবেন না। আসুন দর্শকবৃন্দ, এবার একটু জানি আইনের আলোকে বাংলাদেশ শ্রম আইন এবং এই যে আইনের কথা আমি বলেছি ফায়ার প্রিভেনশন অ্যাক্ট 2003, এই আইনে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে যে আপনাকে আপনার বিল্ডিংয়ে বা আপনার কারখানায় বা আপনার প্রতিষ্ঠানে কমপক্ষে 18% লোক, 6% অগ্নি নির্বাপনের জন্য, 6% উদ্ধারকারী দল হিসেবে এবং 6% প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্তৃক। সহকর্মীবৃন্দ, এই সকল তথ্যাদি আশা করি আপনাদেরকে কিছুটা কাজে লাগবে, আপনারা সম্যক জ্ঞানটা পাবেন। আমরা এই প্রতিষ্ঠান থেকে ক্রাইসিস ম্যানেজমেন্ট সম্বন্ধে আবারও বলছি, পরবর্তীতে আমরা কোনো একটা ভিডিও ক্লিপের মাধ্যমে উপস্থাপন করব। আশা করি ততক্ষণ পর্যন্ত এই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, স্মার্ট লার্নিং হেরিটেজ, এবং এই ভিডিও ক্লিপটি সকলের সাথে শেয়ার করবেন, সকলের কাজে আসবে। আল্লাহ হাফেজ।